পারছি না, আমার নিজের ওপর আমার নিয়ন্ত্রণ নেই। আমি কেন এত অদ্ভুত আচরণ করছি রুহানি? একটু জবাব দাও না, আমার যে তোমাকে ভীষণ প্রয়োজন রুহানি। সাদা টাইলসের আবৃত কবরটার সামনে দাঁড়িয়ে ব্যক্ত কথাগুলো বলে যাচ্ছে নিভৃত, তবে কোনো জবাব আসে না। পাশে স্বর্ণ চাপা গাছটা বসে কিচিরমিচির আওয়াজ তুলেছে একটা ছোট চড়ুই, সেই পাখির আওয়াজে ভেসে আসে। কাঙ্ক্ষিত মানুষটার গলা সুর কেন আসে না? একটু, কেবল একটু আওয়াজ, একটু সুর। মৃত্যুগুলো এত নিষ্ঠুর কেন? প্রিয়জনদের ছিনিয়ে নিয়ে কি মজা পায় তারা? নিভৃত চলে আসে তার ঘরে। রুহানির ওপর রাগ হয়, কেন চলে গেল তাকে ফেলে? এই অদ্ভুত পৃথিবীতে যে সে বড়ই একা। মনও ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করেছে। নিভৃত মাথা চেপে ধরে বসেছিল ডিভানে। মনুকে দেখে তার প্রতিক্রিয়া করেনি। মনেরও অভিমানে চুপ। রাতের আকাশে হাজার তারা হাতছানি। বারান্দায় বসে একধানে মৌন তাকিয়ে আছে তারাগুলোর দিকে। কুচকুচে কালো আকাশে ঝলমল করছে তারার মেলা। শুক্ল পক্ষে চাঁদের হালকা আলোয় চারপাশে আবছা দেখা যায়। কৃষ্ণ পক্ষের অমাবস্যা পেরিয়ে আজ আবার এসেছে শুক্ল পক্ষ। আচ্ছা, মৌনের জীবনটা কৃষ্ণপক্ষের অমাবস্যার মতো কেন? প্রকৃতির আকাশ তো কৃষ্ণপক্ষের ঘুটঘুটে আধার পেরিয়ে ঝলমলে শুক্ল পক্ষ আসে, তার জীবনে আসে না কেন? একটু বাঁকা চাঁদের ঝলমলে কিরণে আকাশে ছাপিয়ে আলোর দিশা কেন দেখা যায় না? এসব কথা ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এক অদ্ভুত খেলায় বন্দি সে। এই খেলার পরিণতিটা কি? আজ সারাদিন কোনো কথা হয়নি নিভৃতের সাথে। নিভৃত তাকে এড়িয়ে গেছে। সেও অভিমানে নিজের নামের মতোই মৌন থেকেছে। ধরনী অন্ধকার ছাপে আবার এসেছে নতুন ভোর, একটা নতুন উদ্যম। আবার শুরু হবে মানুষের জীবনযাত্রা। ফজরের নামাজ পড়ে লাল গোলাপের বাগানে এসেছে মৌন। গোলাপের সুবাসে মনটা আকস্মিক ভালো হয়ে গেল তার। মন ভরে ঘ্রাণ নিল সে। লাল রঙের স্নিগ্ধ গোলাপের নরম পাপড়ি খানিকের সময়ের জন্য জাগৃতি মায়া কাটিয়ে তাকে নিয়ে গেল অদ্ভুত পূর্ব এক জগতে। সেই জগৎ থেকে মৌন বের হলো মীরার ডাকে। মন, চা খাবি? তোমার হাতের চা মিস দেওয়া যায় না মা। বাগানে করা সিমেন্টে পটাতনে বসে চা খেলো শাশুড়ি বৌমা মিলে। গল্পে গল্পে অনেক সময় কেটে গিয়েছে। হঠাৎ মীরা বললেন, জানিস মন, আমার ছেলেটা কিন্তু অনেক সাধনার পরে হয়েছে। মনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মীরা হেসে বললেন, সবার জীবনেই উত্থান পতন থাকে, আমারও ছিল। আমি ছিলাম রহমান পরিবারের সবচেয়ে শিক্ষিত বউ। ইডেন কলেজে শিক্ষকতা করছি। ক্যারিয়ারে আমি সফল, তবে আমার সাংসারিক জীবনে সফল ছিলাম না। তো শ্বশুর সব সময়ই খামখেয়ালি, ব্যবসা নিয়ে সে ব্যস্ত। শাশুড়ি মা আমাদের সাথে ঢাকায় থাকতেন। তিনি আমার চাকরি পছন্দ করতেন না, বারে বারে চাপ দিতেন বাচ্চার জন্য। বিয়ে দ্বিতীয় বছরে প্রথম গর্ভধারণ করলাম, একটা মেয়ে হলো। কত খুশি চারপাশে। আমাদের ফাঁকি দিয়ে মেয়েটা চলে গেল 6 বছর বয়সে। খুব ভেঙে পড়েছিলাম। আমার দ্বিতীয় মা যেন আমায় ফাঁকি দিয়েছেন মন। নিজের চোখের কোণে পানিটা নীল রাঙা শাড়ির আঁচল দিয়ে মুছে মীরা আবার বললেন, দ্বিতীয়বার মা হলাম, সেই মেয়েও 2 মাসে ফাঁকি দিয়ে চলে গেল। চারপাশে ছড়িয়ে পড়লো আমি অলক্ষী অপয়া। মানুষ মুখের উপর কোনো অনুষ্ঠানে যেতে মানা করে দিত। চাকরি ছেড়ে নিজেকে ঘরবন্দি করলাম। শাশুড়ি মায়ের কটু কথায় একবার আত্মহত্যা করতে গিয়েছিলাম, ভাগ্যে জোরে বেঁচে যাই। আমার খামখেয়ালি স্বামীটা আমাকে কখনো ছেড়ে দেওয়ার কথা ভাবেনি। মায়ের কথা শুনেও দ্বিতীয়বার বিয়ে করেনি। মুখে কিছু না বললেও বুঝতাম আমার একজন আছে যে আমাকে কখনো ছেড়ে যাবে না। একটা কাঁধ আছে যেখানে আমি মাথা রাখতে পারবো। বিয়ের 10 বছরে কোনো সন্তান নেই, ডাক্তার কবিরাজ ধরেও কাজ হচ্ছে না। তখন ছুটে গেলাম সৌদি আরব। আল্লাহর কাছে হাত দুইটা মেলে কেঁদে একটা সন্তান চাইলাম। আল্লাহ আমার ডাক শুনলো। সৌদি থেকে ওমরা করে ফেরার 3 মাসের মাথায় জানতে পারি আমি মা হব। অবশেষে আমার জীবনে এলো আমার মানিক রতন। পূর্ণ হলো আমার জীবন। ছেলেটাকে কখনো কোনো কষ্ট পেতে দেইনি, যা চেয়েছে তাই দিয়েছি। মনুর চোখে জল, মাথা নিচু করে শুনছে কেবল। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকে, কষ্টের গল্প। মৃত্যু আমার মেয়ে না। কথাটা শুনে অবাক চোখে মীরার দিকে তাকালো মৌন।
মীরা মলিন হেসে বললেন, একদিন প্রচুর ঝড় বৃষ্টির রাতে গাড়ি নিয়ে মিরপুর থেকে ফিরছি আমি আর নাজমুল। হঠাৎ দেখে একটা জীর্ণ শীর্ণ পাগলি রাস্তার পাশে পড়ে আছে, আর তার বুকে হামাগুড়ি খাচ্ছে একটা ফুটফুটে শিশু। ল্যাম্পপোস্টের হালকা আলোয় এর এক করুণ দৃশ্য। আমি গাড়ি থামাতে বললাম, নেমে দেখি গাছের ডাল পড়ে পাগলিটার মুখ থেতলে গেছে, বৃষ্টির পানি ধুয়ে নিচ্ছে তার রক্ত। বাচ্চাটা কাঁদছে, আদো আদো বলিতে মা মা করছে, মায়ের বুকে মুখ খুঁজে মায়ের দুধ খেতে চাচ্ছে। আমার সহ্য হলো না সে কষ্ট। নিভৃত তখন 1.5 বছরের, নিজের বুকে দুধ দিয়ে পেট ভরালাম বাচ্চাটার। পাগলিটাকে হসপিটালে নিয়ে গেলাম, তবে পাগলি অনেক আগেই মারা গেছে। তার জট পাকানো চুলগুলো রক্তে লাল হয়েছিল। সে দৃশ্য আজও ভুলিনি। দত্তক নিলাম বাচ্চাটাকে। সেই থেকে আমার 2 সন্তান, মিতু আর নিব্রত। মনের খুব অবাক লাগছে। একটা বাড়ির দেওয়ালে আড়ালে কত গল্প লুকিয়ে থাকে। সে বাড়ির মানুষগুলো সে কাহিনী না বললে তা গোপনই থেকে যায়। তোকে কথাগুলো কেন বললাম জানিস মন? কেন মা? আমার মানিক রতন, আমার বাবুই রুহানিকে হারিয়ে পাগল প্রায়। এভাবে ছেলেটার নিঃশেষ হয়ে যাওয়া আমি মা হয়ে কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। বিশ্বাস কর মন, তোকে সেই ছোটবেলা থেকে দেখছি। কি যেন ছিল, কেন যেন আমার মনে হলো আমার ছেলেটাকে সুখে রাখতে এই পুতুলটাকে যে আমার বড্ড প্রয়োজন। তুই কি এখনো অভিমান চেপে রেখেছিস? না মা। মিথ্যা বলল মৌন। যে ছেলেকে খেলনা পুতুল এনে দেওয়া হয়েছে সে তো পুতুলটাকে দূরে ছুঁড়ে মেরেছে। দুপুর পেরিয়ে বিকাল। মৌন ফুলকপির বড়া তৈরি করছে রান্নাঘরে। জুলেখা তাকে সাহায্য করছে। শরীফা ছাদে কাপড় আনতে গেছে। কলিং বেল বাজতেই দরজা খুলল মীরা। তিনি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। রুনা, মাহিন আর জিল্লুর সাহেব দাঁড়িয়ে। মীরা হঠাৎ মনে পড়ল রবিবারের বিকাল তো তাদের আসার কথা ছিল। আসেন ভাবি। সোফায় বসে রুনা দুনিয়ার গল্প জুড়ে দিলেন। মীরা জারপনানি বিরক্ত। মহিন শুধু চোখ দিয়ে কি যেন খুঁজছে, আর জিল্লু সাহেব নিরীহভাবে বসে আছেন। তার ভাবখানা এমন যেন বেচারাকে ধরে এনে এখানে আনা হয়েছে। আহারে, শ্যামলা মুখটা এমন যেন দুধের ওপর অপাঙ্ক্তেয় মাছটি। মীরার খুবই মায়া হলো। তিনি নিজেই রুনার ক্ষণিকের বকবকে বিরক্ত। বেচারা তো রোজ শুনে। ভাবি, এই হলো কাহিনী। দিলরুবা অবশেষে ভেগে বিয়ে করলো কামরুলকে। আর কে কামরুল কে দিলরুবা, এদের কাহিনী শুনে মীরা কি করবেন? অদ্ভুত। মীরা একটু বিরতি নেওয়ার তাগিদে হাঁক ছেড়ে বললেন, জুলেখা, চা নাস্তা নিয়ে আয়। মহিন বুঝলো নতুন মেয়েটার নাম বুঝি জুলেখা। তবে নামটা বেমানান লাগলো তার। এত সুন্দর মেয়ের নাম জুলেখা। ইতিমধ্যে নিবৃত ঘুম থেকে উঠে নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামার সময় বেচারা ভরকে গেল। মুখে হাই তুলতে যাচ্ছিল, তবে সেটা মুখেই আটকে গেল। রুনা নামক মহিলাটাকে সে সর্বদা এড়িয়ে চলে, কিন্তু এরা গোষ্ঠী শুদ্ধ তাদের বাড়ি এলো কেন? এদিকে মহিন লাজুক হেসে রুনাকে কানে কানে ফিসফিসিয়ে বলল, ও মা, জুলেখাকে আমার চাই। ওই তোমার বৌমা হবে কিন্তু। মীরা আরও অবাক হচ্ছে। এরা ফিসফিসিয়ে বলে কি? কি শুরু করলো এসব? জুলেখা কাজে ব্যস্ত, তাই মীরার হাঁক শুনে মৌন চা, ফুলকপি, বড়ার মালটা কেটে ড্রয়িং রুমে নিয়ে গেল। নিবৃত সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় কপাল কুঁচকে মৌনের দিকে তাকিয়ে আছে। বাড়িতে কি কোনো কাজের লোক নেই নাকি? এই মেয়ে কেন খাবার নিয়ে এলো? মৌন ড্রয়িং রুমে এসে টি টেবিলে খাবার রেখে চলে যেতে চেয়েছিল। মহিন তার মাকে ইশারা করতেই তিনি পিছু ডাকেন। শোনো মেয়ে। মৌন পিছু ফিরে বলে, আমায় কিছু বলছেন আন্টি? হ্যাঁ, তোমাকেই বলছি। এদিকে আসো, একটু মহিনের পাশে বসো তো। মীরা অনেকটা অবাক হলেন। এটা আবার কেমন কথা? তাদের বাড়ির বউ পরপুরুষের সাথে বসবে কেন? মনো কিছুই না বুঝেই মীরার দিকে তাকালো। মীরা দাঁড়িয়ে বলল, মানে ভাবি, আপনি কি বলতে চাইছেন? দেখুন ভাবি, যে কারণে আপনার বাড়িতে আসা, জুলেখাকে আমার মহিন পছন্দ করেছে। যদিও আমার মত ছিল না, তবে একমাত্র ছেলে বুঝেনি তো, জুলেখাকে আমি পুত্রবধূ করতে চাই। মীরা যার পরনে অবাক হচ্ছেন, হচ্ছে কি এসব? তিনি আবার হাঁক ছাড়লেন। জুলেখা।
এবার জুলেখা রান্নাঘর থেকে বেরিয়ে এলো, হাতে তার আটা লেগে আছে। জি বড় আফা। মীরা রেগে বললেন, এই, আমি তোর আফা নাকি? আমার ছেলের বউ আফা, আবার আমি আফা? গর্ধপ। স্লিপিং অফ ডে বড় আফা, সরি খালাম্মা। ভাবি ও জুলেখা। মহিন দাঁড়িয়ে বলল। না আন্টি, অতঃপর মৌনকে দেখিয়ে বলল, ও জুলেখা, আমি ওকে বিয়ে করতে চাই। মীরা দপ করে সোফায় বসে পড়লেন। এমন কাণ্ড ইহজন্মেও তিনি দেখেননি। তার ছেলের বউয়ের জন্য তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। এদিকে মৌন লজ্জার আগে হলুদ চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মীরা মহিনের দিকে তাকিয়ে বললেন, তোমাদের সাহস দেখে আশ্চর্য হচ্ছি। আমার বাড়িতে এসে আমার পুত্রবধূর জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছ? রুনা দাঁড়িয়ে গেলেন, মৌনের দিকে তাকিয়ে বললেন, আপনার পুত্রবধূ মানেও তো আপনাদের নতুন কাজের লোক। আপনাকে এই অদ্ভুত কথা কে বলল? মীরার রাগে শরীর জ্বলে উঠছে। নাটক শুরু করেছে নাকি? মহিন হঠাৎ নিবৃতের দিকে তাকিয়ে বলল, ওই তো নিবৃত। এই নিবৃত, তুই না বলেছিলি এই মেয়েটা তোদের নতুন কাজের লোক? মীরা রাগী দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। রুনা, জিল্লুর সাহেব আর মহিনের উদ্দেশ্যে বললেন, মন, নিভৃতের বিয়ে করা বউ। আশা করি আপনাদের আর কিছু জানার প্রয়োজন নেই। আপনারা এখন আসতে পারেন। মহিন খুবই মর্মাহত হলো। রুনা রাগে গজগজ করতে করতে স্বামী সন্তান নিয়ে প্রস্থান করলেন। মনোর চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এতটা লজ্জা সে কখনো পায়নি। মীরা নিবৃতের দিকে তাকিয়ে বললেন, নিভৃত, এসবের মানে কি? বিয়ে করা বউকে তুমি মানুষের কাছে কাজের লোক বলে পরিচয় করিয়ে দিচ্ছ কোন সাহসে? নিবৃত নিচে নেমে এসেছে। মায়ের গলা শুনেই বুঝলো মা রেগে আছে, আর রাগলেই কেবল তাকে বাবুই না ডেকে নিভৃত ডাকে। মা, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। এসব যেন দ্বিতীয়বার না শুনি। পরন্ত বিকেলের হালকা আলো ঘরে প্রবেশ করছে। বারান্দায় ঢোকার দরজার পাশে অন্যমনস্ক হয়ে বসে আছে মনু। তার পাশেই মিটির খাঁচা রাখা। মিটিকে খাঁচামুক্ত করলো মনু, ছেড়ে দিল বারান্দায়। মিটি উড়ছে আর খুশিতে বাকবাকুম করছে। তাকে মুক্ত করায় সে ভীষণ খুশি। মনুর মিটির খুশি দেখে ভালো লাগছে। নিজের সুখী না হলেও অন্যের সুখে সে মন খুলে হাসতে জানে। উদাস ভাব কাটিয়ে মনে নেমে এলো স্নিগ্ধতা। যে রাগটুকু লোকটার জন্য ছিল তা কোথায় গেল কে জানে। মনু অনেক চেষ্টা করে রেগে থাকতে, তবে সে পারে না। মিটি ঘরে উড়ে বেড়াচ্ছে, পাকা ঝাপটিয়ে নিজের স্বাধীনতা উপভোগ করছে। তখনই ঘরে প্রবেশ করলো নিভৃত। সে আজ নিজের প্রিয় কালো রঙের পোলো টি শার্ট পরেছে। ঘরে ঢুকেই নজর গেল বারান্দার দরজার ধারে আকারে বসে থাকা উদাস মেয়েটার দিকে। সে কিছু বলতে যাবে, তার আগেই নিজের টি শার্ট কিছু পরতে দেখে ওপরে তাকালো সে। একটা কবুতর তার উপর বিষ্ঠা ত্যাগ করেছে। নিবৃত এক চিৎকার দিয়ে বলল, স্টুপিড। মনু হকচকিয়ে উঠে দাঁড়ালো। ঘরের ভেতর প্রবেশ করতেই মিটি তার কাঁধে উড়ে এসে বসলো। এই মেয়ে, এটা তোমার? হ্যাঁ। এটাকে যেন আর ঘরে না দেখি। কেন? কেন তোমার মাথা? স্টুপিড। নিবৃত রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে গেল। মনু হাঁ করে তাকিয়ে মিটিকে জিজ্ঞেস করে, তুই কিছু করেছিস রে মিটি? মিটির চেহারাটা বড়ই অসহায় দেখল। অর্থাৎ সে কিছুই করেনি। মনু নিশ্চিত বদলোকটা নিজের দোষ ঢাকতে ঢং করছে। কেটে গেছে 6 মাস। মনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। ইতিহাস নিয়ে পড়াশোনা করছে সে। বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে মনু অনেকটাই ডুবে গেছে। 2-3 জন নতুন বান্ধবী হয়েছে তার। টিএসসিতে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, ফুচকা খাওয়া, ঢাকা শহরে ঘুরে বেড়ানো, রবীন্দ্র সরোবরে বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরে বেড়ানো, ভালোই সময় কাটছে তার। শ্বশুর শাশুড়ি কখনো তাকে কোনো কাজে বাধা দেয়নি। তবে নিবৃতের সাথে সম্পর্কটা রয়ে গেছে ঠিক আগের মতোই। বিগত 6টা মাসের ঘটনাগুলো ছাদের দোলনায় বসে পর্যবেক্ষণ করছে মনু। এত আনন্দের মাঝেও কি যেন নেই। প্রিয় মানুষটার ভালোবাসা নেই, তার আদর সোহাগ নেই। তার অবহেলাপূর্ণ আচরণগুলো তীরের মতো বুকটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। লোকটা কেন বোঝে না? মাঝে মাঝে মনুর রুহানির ওপর হিংসা হয়। রুহানির ভাগের 1 ভাগ ভালোবাসা যদি সে পেত, কিংবা প্রিয় মানুষের বুকে রুহানির পাশে একটু জায়গা যদি সে পেত। দিলারা বিছানায় শুয়ে আছেন। তিনি হুইল চেয়ারে ছাড়া চলতে পারেন না। মনু প্রবেশ করে দিলারার ঘরে। বিছানায় বসে বলে, দাদুমণি, শরীর কেমন তোমার? দিলারা মিষ্টি হেসে বললেন, ভালো আছি। তোমার দেখাই তো পাই না নাতবউ, কই থাকো তুমি?
পরীক্ষার ঝামেলায় আসতে পারিনি দাদুমণি। এবার যে হজে যাবে, কেমন লাগছে তোমার? আমি অনেক খুশি নাথ বউ, ভাগ্য করে এমন ছেলে আর ছেলের বউ পেয়েছি, নয়তো আজকালকার যুগে এমন পঙ্গু মায়ের খেয়াল কে রাখে। এভাবে বলো না, তুমিও অনেক ভালো। মনোর অবাক লাগে, এই দিলারাই এককালে তার শাশুড়ি মীরাকে অত্যাচার করত, অথচ এখন বৌমা বলতে অজ্ঞান। সত্যি সময় পাল্টায়, মানুষও পাল্টায়, কেবল ধৈর্য ধরতে হয়। আজ মীরা, নাজমুল আর দিলারাকে এয়ারপোর্টে প্লেনে তুলে দিয়ে এসেছে নিবৃত। 1 মাস পর একেবারে ঈদুল আজহারের পরে ফিরবে তারা। মীরা বারবার বলে দিয়েছে নিবৃতকে সে যেন মৌনের সাথে খারাপ ব্যবহার না করে, সে যেন মনুকে কষ্ট না দেয়। বাড়িতে জুলেখা, শরীফা কেউই নেই, তারা ঈদের পর আসবে। মনু আর নিবৃতই কেবল আছে, আর আছে মিটি। নিবৃত এই মিটি নামক অদ্ভুত পায়রাটাকে দু চোখে সহ্য করতে পারে না, তার যথেষ্ট কারণও আছে। এই বজ্জাত পায়রা প্রথম কয়েক মাস তার উপর বিষ্ঠা ত্যাগ করত, রেগে তাকালে এমন ব্যবহার করতো যেন সে কিছুই করেনি। এখন সে স্বভাব গেলেও তাকে দেখেই উড়ে এসে তার কাঁধে বসবে। নিবৃত মাত্রই সোফায় এসে বসেছে, মিটি উড়ে এসে বসলো তার কাঁধে। নিবৃত বিরক্ত হয়েই বলল, এই বজ্জাত পায়রা, তুমি আবার আমার কথা বলছো? যা বলছি। কে শোনে কার কথা? হাল ছেড়ে দেয় নিবৃত। মনু 1 গ্লাস শরবত নিয়ে আসতেই নিবৃত বলে, এই মেয়ে। এই মেয়ে না, আমার নাম মনতা সুবাহা মন। তাতে আমার কি? আমার নাম নিয়ে ডাকবেন। দেখো, ফালতু কথা বাড়াতে পারবো না। বাবা তো এখন বাসায় নেই, আর তুমি এখন আমার রুমে থাকবে না, গেস্ট রুমে থাকবে। কেন? কারণ আমি বলেছি তাই। আপনার ঘরে কি আমার একটু অধিকার নেই? না, নেই। মনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে তাই হবে। পিছু করে নিজের চোখের কোণের পানিটা মুছে নিল মনু। এই যে লাল রঙের শাড়ি পরেছে, গাঢ় করে চোখে কাজল এঁকেছে, চুলগুলোকে এলোমেলো খোপা করেছে, এসব কার জন্য? এই মেয়ে শোনো, আরো কিছু বলবেন? তোমার বজ্জাত পায়রাটাকে নিয়ে যাও। রাতে খাবার খেতে বসেছে নিবৃত আর মনু। নিবৃত খুবই আয়েশ করে টক ডাল দিয়ে পোলাও খাচ্ছে, তার মুখ দেখে মনে হচ্ছে সে অমৃত খাচ্ছে যেন। মনু নিবৃতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সেই তো আমার রান্নাই খাচ্ছেন, আর প্রথম দিন কি ঢং দেখিয়েছিলেন, বদলোক। নিবৃত কপাল কুচিয়ে তাকালো মনুর দিকে। এই মেয়ে, কি বলছো তুমি? কিছু না। না, তুমি কিছু বলছো। 1 মিনিট, তুমি কিছু খাচ্ছ না কেন? খাবার কিছু মেশোনি তো? মনু একটা ভুরু উঁচিয়ে তাকালো। এই লোক নিশ্চিত তার সাথে ঝগড়া করার সুযোগ খুঁজছে। হ্যাঁ, একটু বিস্কুটের রস মিশিয়েছি, মজা হয়েছে না? হোয়াট? মনু আর কথা বাড়ালো না। এই লোক একটা আস্ত পাগল, এখানে থাকলে নির্ঘাত ঝগড়া করবে। সে প্লেট নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। থাকুক একা, নিবৃতের রাগে গা জ্বলছে। এটুকু একটা মেয়ে তাকে ইগনোর করে, একে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সে। 10 দিনে তাদের ঝগড়া হয়েছে 100 বার। মনের সাথে একটা না একটা নিয়ে নিবৃতের কথা কাটাকাটি প্রায় হয়েই থাকে। মনু তো একদিন বলেই বসলো, আপনি স্বামী হয়ে আমার সাথে যতটা ঝগড়া করেন, আমার সতীন থাকলেও অতটা করতো না। নিবৃত বজ্জাত পায়রাটার উপরেও বিরক্ত। বিকেলবেলা সোফায় বসে ইতিহাসের একটা বই পড়ছে মনু। নিবৃত তার সামনে দিয়েই ঘোরাঘুরি করছিল। নিবৃতের সাথে মিটিও ঘুরঘুর করছে। নিবৃতের উদ্দেশ্যটা এখনও বুঝে উঠতে পারেনি মনু। হঠাৎ পাশের সোফায় ধপ করে বসলো নিবৃত। মিটিও টি টেবিলে বসেছে। নিবৃত সেদিকে তাকিয়ে বলল, এই বজ্জাত পায়রা, তুমি এখানে বসছো কেন? তুমি কতটা অস্বাস্থ্যকর তুমি জানো? মিটি কোনো জবাব দেয় না। তার নিবৃতের বকা শুনতে বেশ লাগে। নিবৃত কপাল কুঁচকায়। এতক্ষণ বকম বকম করে মাথা খাচ্ছিল, অথচ এখন জবাবই দিচ্ছে না। বজ্জাত পায়রা। মনু কেবল এসব নাটক দেখে যাচ্ছে। লোকটা কি পাগল হয়ে গেল? শেষ পর্যন্ত তাকে পাগলের সংসার করতে হচ্ছে। মিটি থেকে নজর সরিয়ে নিবৃত মৌনের দিকে তাকালো। উকি দিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়ে, কি পড়ো তুমি? মধ্যযুগের ভারতের ইতিহাস পড়ছি। নিবৃত বিরক্তিতে চো শব্দ করল, অতঃপর মুখটা বিকৃত করে বলল, এসব রাখো, আজ আমি তোমাকে নিউটনের মহাকর্ষ সূত্র বোঝাবো। মানে কি? আমি তো আর্টসের স্টুডেন্টস। সমস্যা নেই, আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, একবার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। না, আমি এসব পড়বো না। নিবৃত হাল ছেড়ে দেয়নি। এই মেয়েকে আজ সে জব্দ করেই ছাড়বে। খুব শখ না পায়ে পা লাগিয়ে ঝগড়া করার।
জানো, আমার অনেক ইচ্ছে ছিল প্রফেসর হব, তবে বাবার ব্যবসা সামলাতে গিয়ে তার হয়ে ওঠেনি। মাঝে মাঝে প্রফেসর সত্তা জেগে ওঠে। রুহানি প্রতিদিন বিকেলে আমার একটা ক্লাস করতো, এখন তো আর কাউকে পড়াতে পারি না। অসহায় দেখালো নিবৃতের মুখ। মনোর খুবই মায়া হলো। লোকটা এত করে চাচ্ছে, একটু শুনলেই তো হবে। আচ্ছা ঠিক আছে। নিবৃত মনে মনে বাঁকা হাসছে। আজকে একটা মোক্ষম সুযোগ রয়েছে তার। মেয়েটিকে সরিয়ে টেবিলে রাখা খাতা কলমটা হাতে নিল সে। নিউটন মধ্যাকর্ষণ সম্পর্কে ধারণা পেয়েছেন একটা পরন্ত আপেল থেকে। হ্যাঁ এটা জানি, পরে বলুন। পড়ার মাঝে একদম কথা বলবে না, এটা আমার পছন্দ না। আচ্ছা বুঝেছি। মহাকর্ষ অভিকর্ষ বল সম্পর্কে জানো? এসব কি পড়াচ্ছেন আপনি? সবই পড়েছি আমি সপ্তম অষ্টম শ্রেণীতে থাকতে। বাহ, বেশ ভালো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা বড় দেখি। মনে নেই। কেন মনে নেই? মনে রাখতে হবে। মনো যার পরনেই বিরক্ত হচ্ছে। এই লোক এসব কি শুরু করেছে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণ ফলের সমানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, এবং এই বল বস্তুদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। নিবৃত হেসে বলল, বুঝেছ? না। ঠিক আছে, ব্যাখ্যা করছি। দীর্ঘ 2 ঘন্টা নিবৃত মনোকে মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র, মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিদিন বুঝালো। মনোর অবস্থা এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বেচারির মাথাটাও গ্রহের মতো ঘুরছে। এই হলো ক্যাপলারের তৃতীয় সূত্র। নিবৃত মনের অবস্থা দেখে এমন একটা হাসি দিয়েছে যেন সে বিশ্ব জয় করেছে। বসা থেকে উঠে শীষ বাজাতে বাজাতে উপরে চলে গেল সে। আজ সে ভীষণ খুশি। মনো সবে মাত্র বাড়ি ফিরেছে। নিবৃত রান্নাঘর থেকে বেরিয়ে বলল, তুমি এসেছো? মনোর খটকা লাগছে। হঠাৎ এত ভালো ব্যবহার। এসো, খেতে বসো। মনোকে টেনে ডাইনিং টেবিলে বসালো নিবৃত। রান্নাঘর থেকে একে একে সব খাবার ঢেকে নিয়ে এলো সে। মনো কেবল অবাকই হচ্ছে। খাবারগুলো মনোর সামনে দিয়ে বলল, কেন বলো তো কেমন হয়েছে? মনো ঢাকনা সরাতেই আকাশ ভেঙে মাথায় পড়ল তার। কবুতরের মাংস, হাড়, রুটি। সে আশেপাশে তাকিয়ে মিটিকে খুঁজে যাচ্ছে, তবে মিটি নেই। নিবৃত মিটি মিটি হাসছে। মনো অদ্ভুত এক কাণ্ড করে বসল। নিবৃতের টি শার্টের কলার ধরে বলল, আমার মিটি কই? রেতে ফেলেছি। মানে কি? আমার মিটিকে ফেরত দিন। নিচে বসে হাত পা ছাড়িয়ে কাঁদছে মনো। নিবৃত যদিও ভয় দেখাতে চেয়েছিল, তবে পরিস্থিতি বেগতিক দেখে মিটিকে এনে দিল শেষ পর্যন্ত। ঘরের খাঁচায় ভরে রেখেছিল সে। ভালোবাসার মানুষ বিভিন্নভাবে প্রকাশ করে। এই যে মৌনের প্রতি তার আচরণ, এগুলোকে নির্দেশ করে। নিবৃত নিজের কাজ, নিজের মন, নিজের মস্তিষ্ক কোনো কিছুতে নিয়ন্ত্রণ রাখতে পারছে না, হয়তো রাখতে চাচ্ছে না। এদের কেবল বাকি 5 দিন মীরা, নাজমুল, দিলারার সাথে রোজ কথা হয় মৌনের। মীরা অনেক ভয় পেয়েছিল তারা চলে গেলে নিবৃত যদি মৌনের ওপর অত্যাচার করে, তবে সবকিছু স্বাভাবিক দেখে তিনি খুশি। বিগত দিনগুলো ভালোভাবে কেটেছে মৌনের, তবে হঠাৎ করে এই 2 দিন যাবৎ নিবৃত চুপচাপ থাকে, কোনো কথা বলে না, ঝগড়া করেনি। সেদিন 5,000 টাকা হাতে দিয়ে বলেছিল ঈদের জন্য কেনাকাটা করে নিতে। তার হাস্যোজ্জ্বল চেহারাটা আবার যেন কোনো অন্ধকারে ঢাকা পড়েছে। মৌন গেস্ট রুমেই থাকছে। একটা পাঞ্জাবি কিনেছে নিবৃতের জন্য, তাও দেওয়া হয়নি। ঝগড়ায় মেতে থাকা বাড়িটা হঠাৎই যেন বিরান হয়ে পড়েছে। আজ ঈদ, চারপাশে খুশির আমেজ। এবার মৌনদের কুরবানি দেওয়া হয়েছে গ্রামে। যেহেতু ঢাকার বাড়িতে মৌন একা এত সব সামলাতে পারবে না, নিবৃত সারাদিন চুপ ছিল, কোনো কথা বলেনি। রাতের খাবার খেয়েও সোজা ঘরে চলে গিয়েছে। মনও খুবই কষ্ট পেয়েছে নিবৃতের কাজে। ঈদের শুভেচ্ছাটা কি অন্তত জানানো যেত না? এত রান্না বান্না, এত সাজগোজ কার জন্য? সময়টা এভাবেই কাটছে। 2 দিন বাদে বাড়ি ফিরবেন মীরা, দিলারা, নাজমুল। নাজমুল একটু অসুস্থ হয়ে পড়েছেন। সারাটা দিন নিবৃত বাড়ি ফেরেনি। সকালেও রাগ দেখিয়ে গেছে। মনের খুবই চিন্তা হচ্ছে, কাউকে সে চেনে না। ফোন দিয়েও যে খোঁজ নেবে তারও উপায় নেই। মীরা 2 বার ফোন করেছে, তবে সে মিথ্যা বলেছে। নিবৃতের বাড়ি না ফেরার কথা বলেনি। গাড়িতে 11টা বাজে, অথচ নিবৃতের বাড়ি ফেরার খবর নেই। এমন তো সে কখনো করে না। কোথায় গেল নিবৃত? হঠাৎ দরজায় আওয়াজ হতেই সোফা থেকে উঠে দাঁড়ায় মৌন। দৌড়ে গিয়ে দরজা খুলে নিবৃত এদিক ওদিক ঢুলছে। গা থেকে মদের বাজে গন্ধ ভেসে আসছে।
শার্টটা এলোমেলো কুঁচকে আছে, টাইটা গলায় ঝুলছে, চেহারায় ছন্ন ছাড়া ভাব, ঠিকমতো হাঁটতেও পারছে না সে। মনু এগিয়ে গিয়ে ধরল নিবৃতকে। নিবৃত সুন্দরভাবে তাকে ধরে ঘরে এলো। নিবৃত মনুর হাতটা এমনভাবে ধরেছে যেন হাত ছাড়লেই পালিয়ে যাবে সে। মাঝে মাঝে বলেও যাচ্ছে, রুহানি, শুভ জন্মদিন। আমাকে যে যেও না প্লিজ, তোমাকে আর কোথাও যেতে দেবো না। মনু এবার নিবৃতের উদাসীনতা আর মন খারাপের কারণটা বুঝতে পারল। মনুকে নিজের কাছে টেনে নিল নিবৃত। মনেরও কষ্ট লাগছে। একটা মানুষ অপর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে। মনু নিবৃতের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নিবৃত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মনের চিবুকের লাল তিলটা। কেঁপে উঠল মনু। অতপর মনুকে কোলে তুলে নিল সে। এলোমেলো পায়ে ঢুলতে ঢুলতে অগ্রসর হলো সামনে। নিবৃতের চোখের চাহনি অন্যরকম লাগছে। মনু ভেবেছে হয়তো প্রতিদিনের মতো আজও তার বুকে মাথা রেখে ঘুমাতে চাচ্ছে নিবৃত। তবে নিয়তি হয়তো তার চায়নি। আমার তোমাকে চাই রুহানি, তোমাকে কোথাও যেতে দেবো না আমি। মনের হাজার চিৎকার আর্তনাদ শুনল না নিবৃত। মনু একধানে তাকিয়ে রইল কেবল রুহানির হাস্যোজ্জ্বল ছবিটার দিকে। মনে মনে বলল, আমাকে ক্ষমা করো আপু, আমি অপারক ছিলাম। আমি চাইনি আমাদের শুরুটা এভাবে হোক। তোমার ভাগ্যের ভালোবাসাটা আমি নিতে চাইনি আপু। চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। সকালে হয়তো তাকেই শুনতে হবে সে সুযোগ সন্ধানী, বিশ্বাসঘাতক। ঘুম থেকে উঠে নিজের মাথা চেপে ধরে বসে রইল নিবৃত। আশেপাশে অবলোকন করে বুঝতে পারল কোনো অঘটন ঘটে গেছে। নিজেকে ধাতস্থ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। মনুর রান্নাঘরে। মিটি মনুর পাশে ঘুরঘুর করছে। তবে আজ মনু মিটিকে আদর করছে না, কথা বলছে না। একদানে সবজি ভাজি করছে কেবল। এই মেয়ে, চিৎকার করে বলল নিভৃত। মনু কোনো প্রতিক্রিয়া করেনি। এই কথা কানে যায়নি? কি? সাদা পোশাক পরিহিত মৌন, কোমরের সামনে চুলগুলো হালকা ভেজা, মুখের সামনে কয়েকটা এলোমেলো চুলের বিচরণ। শরীরের হলদে ফর্সা রংটা যেন গাঢ় লাগছে খানিকটা। মাথায় ওড়না দেওয়া তার, চোখ দুটো লাল, বোধহয় কেঁদেছে মেয়েটা। এত স্নিগ্ধ দেখাচ্ছে কেন? নিবৃত কথা খুঁজে পায় না। আমতা আমতা করে বলে, তুমি আমার সুযোগ নিয়েছো কেন? মৌন কোনো জবাব না দিয়েই আবার সামনে ফিরে সবজি ভাজিতে মন দিল। জোর করবে নিজে, কাছে টানবে নিজে, কৈফিয়ত দিতে হবে তার। সে কি এত সস্তা? নিবৃত উত্তর না পেয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। মিটি উড়ে মৌনর কাঁধে বসল। মিটি, একদম আহ্লাদ করবি না। এই পৃথিবীতে সবাই আমাকে ব্যবহার করে, তুইও করতে চাস? আমি কি খেলনা? আমি কি ভোগ্যবস্তু? মন চাইলেও খেললাম, আবার ছুঁড়ে ফেলে দিলাম। আবার আমাকে ব্যবহার করে আমার কাছে কৈফিয়ত চাইতে আসছে। মেয়েটির উপর রাগ দেখিও না। আমি মদ্যপ ছিলাম, তুমি তো বাজাইতে পারতে। আপনার সাথে কোনো কথা আমি বলতে চাচ্ছি না নির্ভীত। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, দয়া করে। চলে গেল নিবৃত। ফুপিয়ে কাঁদছে মনু। তার জীবনটা এত অদ্ভুত কেন? কেন আর পাঁচটা মেয়ের মতো না? কেন স্ত্রী হয়েও এসব কথা শুনতে হচ্ছে তার? মীরা, নাজমুল আর দিলারা বাড়ি ফিরছেন আজ 3 দিন। মনু গেস্ট রুম ছেড়ে বাধ্য হয়ে নিবৃতের রুমে থাকছে। নাজমুল অসুস্থ, তাই কোনো ঝামেলাও যেতে চায় না সে। যদিও নিবৃত 2 বার চেষ্টা করেছিল তার সাথে কথা বলতে, তবে সে এড়িয়ে গেছে। কি দরকার এত ছন্নছাড়া সম্পর্কের? বারান্দায় বসে নিজের ডায়েরিতে হাত বুলেছে মনু। কালো মোটা একটা ডায়েরি, সেই 10ম শ্রেণীতে থাকতে কিনেছিল সে। এই ডায়েরিতে তার প্রিয়ের বাসা, তার একতরফা ভালোবাসার মানুষটাকে নিয়ে অজস্র কল্পনার অনুভূতি লেখা। আচ্ছা, খুবই কি খারাপ হয়ে যেত ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাছে পেলে? একটা সুন্দর সংসার হতো তাদের, প্রেমময় ছন্দ মেতে উঠত প্রতিটা সময়। খুব কি খারাপ হতো? মনুর চোখ ভেজে ওঠে। বেহায়ার চোখ বারণ মানে না। অশ্রুতে লেপটে দেয় কাজলাক্ষী চোখ, লেপটে কালো করে চোখের আশেপাশে। চোখের পানিটা মুছে কিছু লাইন ডায়েরিতে লেখে মনু। তোমাকে পাওয়ার যন্ত্রণায় এত ছটফট করি আমি। আমার কিশোরী বয়সের আবেগ তুমি প্রিয়। তোমার সাথে ভালোবাসার সংসার সাজানোর স্বপ্ন যে অপূর্ণ রয়ে গেল আমার। এই যে শুনছো তুমি, মনে রেখো তোমার একটা পাগলাটে প্রিয়সী ছিল, আছে আর চিরজীবন থাকবে প্রিয়। দেয়ালে মাথাটা ঠেকায় মনু। একতরফা ভালোবাসায় ভীষণ কষ্ট, ভীষণ। মৌন নিভৃত। নাজমুল সাহেবের ঘরে দাঁড়িয়ে দুজন। নাজমুল সাহেব আগের থেকে সুস্থ অনেকটা, তাদের ডেকে পাঠিয়েছেন তিনি। মীরা পাশেই দাঁড়িয়ে আছেন। নিভৃত জিজ্ঞেস করল,
কিছু বলবে বাবা? হ্যাঁ, তোমাদের বিয়ে 1 বছর পূর্ণ হয়েছে, তা নিশ্চয়ই জানো। হয়েছে তো? নাজমুল সাহেব বালিশের নিচ থেকে একটা খাম বের করে নিবৃতের হাতে দিলেন। এটা কি বাবা? দেখ। মনও তাকিয়ে আছে কাগজটার দিকে। সিলেটের নাজিমগড় রিসোর্টের বুকিংয়ের কাগজ। বাবা তুমি অসুস্থ আর আমরা ঘুরতে যাব? নাজমুল হাসলেন, শক্ত কণ্ঠে বললেন, তুমি তো তোমার সুস্থ বাবাকে অসুস্থ বানিয়ে দিবে দেখছি। আমি এখন পুরোপুরি সুস্থ, প্রেশার নিয়ন্ত্রণে আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, তোমরা এখন ঘুরে আসো। মনও বলল। বাবা মা তোমরাও চলো। মনও জবাবে বললেন, এবার তোরা যা, পরের বার আমরা সবাই মিলে যাব। নিবৃতের ব্যাপারটা ঠিক ধরতে পারল না মনও। নিবৃতের নিরাপত্তা বলছে সে যেতে রাজি। কোনো প্রতিক্রিয়া রাগারাগি ও করল না। এই মেয়ে। চুলে বেনি করেছিল মনও। নিবৃতের ডাকে ডিভানের দিকে তাকিয়ে বলল, দেখো আমি যেতে রাজি হতাম না, তবে ডক্টর বলে দিয়েছেন বাবাকে কোনো স্ট্রেস না দিতে, তাই তোমার সাথে যেতে রাজি হয়েছি। এতে খুশি হওয়ার কিছু নেই। আপনার কেন মনে হলো আমি খুশি হয়েছি? মিথ্যে বলবে না। তুই মুচকি মুচকি হাসিলে কেন? অদ্ভুত তো, আমার মুখ আমি হেসেছি, তাতে আপনার কি অদ্ভুত? সবই বুঝি। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলতে পারি, তাই এত খুশি হয়ে লাভ নেই। কচু বুঝেন, আমাকে ধাক্কা দিলে আপনাকে নিয়ে পড়বো আমি। আচ্ছা, আমার কথার প্রেক্ষিতে কি তোমার সব উত্তর আগে থেকে রেডি থাকে? আসলে আপনি আমার জাত শত্রু, তাই আপনাকে সঠিক প্রতি উত্তর না করতে পারলে শরীর নিষ্ফিস করে, উত্তর অটোমেটিক মুখে এসে যায়। স্টুপিড। আমি জানি, নতুন কিছু বলুন। নিবৃত অদ্ভুত ভঙ্গিতে তাকালো। এই মেয়ে তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। একে নাজিমগড়ের ডিলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বলে মনস্থির করলো নিবৃত। কিন্তু তাতে তো আর এক সমস্যা, এই মেয়ে নাকি তাকে নিয়েই পড়বে। সাবধানে যাস। ঠিক আছে মা, দোয়া করো আর মিটের খেয়াল রেখো মা। আমার দোয়া সব সময় তোদের সাথে আছে পাগলি, তোর মিটির কোনো অযত্ন হবে না। সবার থেকে বিদায় নিয়ে মৌন ও নিভৃত বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। নিভৃতের খয়েরি রঙের টয়োটা প্রেমিউ FIX আপন মানে ছুটে চলেছে রাস্তায়। মৌনর বুকটা ধুকপুক ধুকপুক করছে। এই প্রথম নিভৃতের সাথে কোথাও যাচ্ছে সে। নীল রঙের ওড়নাটা মাথায় টেনে দিল সে, আর চোখে তাকালো নিভৃতের দিকে। কালো জ্যাকেট জিন্স প্যান্ট পরনে তাকে অনেক সুদর্শন লাগছে। ফর্সা হাতে ঘড়িটাও মানিয়েছে খুব। অদ্ভুত লোকটা, গাড়ির ভেতরেও সানগ্লাস পরে ড্রাইভ করছে। এটা ভেঙচি কাটলো মন। এসব উদ্ভট স্টাইল দেখলে তার গা জ্বলে যায়। জানালা দিয়ে বাইরে তাকালো সে। শোষ বাতাস বইছে। ঢাকার রাস্তায় মানুষের হিড়িক, সূর্যের দাপট বিস্তর চলছে। শুষে নিচ্ছে মানুষের পরিশ্রমী মনোভাব। ক্লান্ত অবসাদে ভরে দিচ্ছে যেন। ব্যবসা গরম চারদিকে, বৃষ্টি হওয়ার লক্ষণ। হয়তো আর কিছুক্ষণ পরেই ঝপঝপিয়ে বৃষ্টির তারে নেচে উঠবে ধারা। ক্লান্ত অবসাদে ছন্দহীন মানুষগুলো একটু ছন্দের সন্ধান পাবে। সিলেটের নাজিমগড় রিসোর্টে কি অপেক্ষা করছে মৌন আর নিভৃতের জন্য? টয়োটা প্রমি গাড়িটা শাহজালাল উপশহর মেইন রোডে প্রবেশ করেছে। নিভৃত একদানে ড্রাইভ করছে, যদিও রাস্তায় দুইবার মনুর সাথে তার ঝগড়া হয়েছিল। এই একটু গাড়ি থামান। ব্রেক কষে নিভৃত বলল, এভাবে চাচ্ছ কেন তুমি? আমার ইচ্ছে। এক ধাক্কা দিয়ে গা থেকে বের করে দেবো। আপনার বের করতে হবে না, আমিই যাচ্ছি। এই মেয়ে, মাথা নষ্ট তোমার? সিলেট চেনো তুমি? কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে গেল মৌন। নিবৃত হা করে তাকিয়ে আছে। একটা মানুষ এতটা ঘাড়তারা কিভাবে হতে পারে? কিছুক্ষণ বসে থাকার পর নিবৃত গাড়ি থেকে বের হবে, তার আগেই গাড়ির ভেতরে উঠে বসলো মৌন, হাতে একটা নীল পলিথিন। কি এনেছো? আপনাকে কেন বলবো? স্টুপিড। আবারও গাড়ি স্টার্ট করলো নিবৃত। মৌন একটু পর পর একটা টুথপিক দিয়ে আনারসের টুকরো পলিথিনের ভেতর থেকে বের করে খাচ্ছে। লবণ মরিচ মাখানো ছিল, তাই ট্রাটরা শব্দ করছে। নিবৃত গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে দেখছে কেবল। খাবেন? বলে একটা আনারসের টুকরো নিবৃতের মুখের সামনে ধরল মৌন। হলুদ রঙের আনারসের টুকরোটায় লাল গুঁড়ো মরিচ আর লবণ মাখানো। আমি এসব খাই না, তুমি খাও। আপনার ইচ্ছা। নিজেই খেয়ে নিল মৌন। নিবৃত একটু বিরক্ত হলো। আরেকবার কি খাওয়ার জন্য বলা যেত না?
ঢাকা সিলেট তামাবিল রোডের ডান দিকে প্রবেশ করেছে গাড়ি। পাহাড়ি রাস্তা উঁচু নিচু, দুই পাশে বন্য তরুর দল, সবুজের সমারোহে এক অভাবনীয় মায়া। কানে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। ওই তো দূরে চূড়ার মতো দেখা যায় জয়ন্তপুরের পাহাড়। মৌন গাড়ির জানলা দিয়ে মুখটা বের করলো। স্নিগ্ধ শুদ্ধ নির্মল বাতাসে ছেয়ে যাচ্ছে তার মন মস্তিষ্ক। প্রাণহীন ছন্দহীন সুরকাটা তালকাটা জীবনে যেন ফিরে আসছে নতুন প্রাণ, নতুন ছন্দ, নতুন সুর আর নতুন তাল। বিকেল হয়ে এসেছে, অজানা অদেখা পাখিরা ফিরেছে তাদের নীড়ে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা পর তারা পৌঁছলো সিলেটের নাজিমগড় রিসোর্টে। গাড়ির রিসোর্টের ভেতরে প্রবেশ করছে গাছগাছালি ঘেরা অনন্য সুন্দর একটা জায়গা নাজিমগড় রিসোর্ট। ডান পাশে গাড়ি রাখার গ্যারেজ, তবে রিসোর্ট আরও উপরে। মাটির ওপর কৃত্রিম রাস্তা, আধার ঘনিয়ে আসছে চারপাশে। বাঁশগাছগুলো দেখে মনোর মনে পড়ে তার নিজের বাড়ির কথা, ফরিদপুর বাঁশবাগানের কথা। গাড়ি ক্রমশ উপরে উঠছে, উৎকণ্ঠা বাড়ছে মনোর। টিলার ওপর থাকার অভিজ্ঞতাটা কেমন হতে পারে? রিসোর্টের সামনে গাড়ি থামালো, নিবৃত্ত নেমে গেল। মনের জন্য অপেক্ষা না করেই লাগেজ নিয়ে ভেতরের দিকে হাঁটা দিয়েছে সে। মনু অবশ্য চারপাশ দেখছে। পাশে একটা দেয়াল, সেই দেয়ালের ভেতর চারকোনা আকারের বাক্স করে রাখা, সেখানে জ্বলছে হ্যারিকেন। লাল রঙের দেয়ালে হলুদ রঙা আলোগুলো যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। পাশ ফিরে বিশাল বড় রিসোর্টের দিকে খানিকটা সময় তাকিয়ে রইল মনু। খয়েরি আর লাল মেশালে বিশাল আকৃতির বাড়ি, জায়গায় জায়গায় কৃত্রিম আলোয় ঘেরা। পাশে একটা বাগান বিলাস গাছ, গোলাপি ফুলগুলো চিকচিক করছে যেন। চোখ সরিয়ে কিছুটা ভেতরে ঢুকলো মনু। পাশে একটা সুইমিং পুল, নীল রাঙা পানি। সুইমিং পুলের ডান পাশে গাছগাছালি ঘেরা, বাম পাশে বিশাল বড় লবি। লবিতে টেবিল চেয়ার সাজিয়ে রাখা। মুগ্ধতার ভিড়ে মনে পড়ল তার পাশে নিভৃত নেই। দিক বিদিক শূন্য হয়ে পড়ল মনুর। মানুষজন একেবারে কম। কোথায় যাবে, কি করবে ভেবে পেল না মনু। লবিতে রাখা একটা চেয়ারে বসে রইল কেবল। নিভৃত তাকে একা ফেলে চলে গেল। হেই মে। পরিচিত কণ্ঠে জানে পানি এলো মনুর। সে ভয় পেয়েছিল প্রচুর। নিবৃতের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমায় রেখে কোথায় চলে গিয়েছিলেন? রিসেপশনে চাবি আনতে গিয়েছিলাম। এবার চলো, আমাদের ঘর দোতলায়। নিভৃতের পিছু পিছু হেরে যাচ্ছে মনু। খুবই ইচ্ছে করছিল একটু ঝাপড়ে ধরতে, তবে কিসের জন্য একটা বাধা। সারি সারি ঘরের সামনে কাঠের বারান্দা, পাশে দোতলায় ওঠার প্যাঁচানো সিঁড়ি, তা দিয়েই উপরে উঠেছে তারা। বিশাল লম্বা বারান্দা দোতলায়, এক কোণায় রুম পড়েছে তাদের। টিলার ওপর রিসোর্ট হওয়ায় বারান্দা দিয়ে নিচে তাকালে ভয় লাগে প্রচুর। অন্ধকার হয়ে এসেছে চারদিকে, বিভিন্ন পোকার আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত, খুবই অদ্ভুত সেটা। 322 রুমের দরজাটা চাবি দিয়ে খুলে নিল নিবৃত। মনু অবাক দৃষ্টিতে দেখছে অভাবনীয় সুন্দর ঘরটা, সুসজ্জিত করে রাখা সবকিছু। কাচের টানা দেয়াল, দেয়াল না ঠিক, এটা বারান্দায় যাওয়ার দরজা। দরজা সারতেই বিস্তৃত বারান্দা, কাঠের চেয়ার টেবিল রাখা এক কোণায়। বারান্দায় দাঁড়িয়ে গাছগাছালির মিষ্টি স্যাঁতস্যাঁতে গন্ধ নিচ্ছে মনু। অন্ধকারে জোনাকি পোকাগুলো টিমটিম করে আলো ছড়াচ্ছে। কানে ভেসে আসছে হরেক রকমের ডাক, শরীরে লাগছে শুদ্ধতার বায়ু। হে মে। নিভৃতের ডাকে ধ্যান ভাঙে মনুর। পিছু ফিরে বলে, কি? বারান্দায় মূর্তি মতো দাঁড়িয়েছো কেন তুমি? গিয়ে ফ্রেশ এনো, আমার প্রচুর খেতে লেগেছে। তুমি তো রাস্তায় গোগ্রাসে গেলেছো। মনু তেরে এলো সামনে, কোমরে হাত দিয়ে বলল, আপনি নজর লাগিয়েছেন তাই না? আমার যদি পেট খারাপ করে? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আপনি বলবেন না উল্টাপাল্টা কথা। আপনাকে খেতে বলি নাই আমি। যাও তুমি ফ্রেশে আসো, তোমার সঙ্গে ঝগড়া করার আমার কোনো মোট নেই। ইস, আপনার সাথে ঝগড়া করার জন্য কি আমি মরে যাচ্ছি? দেখো মে, কথা পারিও না, বারান্দা থেকে কিন্তু ফেলে দেবো। আপনি বললেই হলো, পড়লে আপনাকে নিয়েই পড়বো। স্টুপিড। 5 মিনিট সময় দিলাম, ফ্রেশ হয়ে এসো, নয়তো একাই খেতে চলে যাব। নিচে নেমে লবিতে হেঁটে গেল তারা। লবির পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তার পাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় উঠলে রেস্টুরেন্ট, মানুষজন খুবই কম। একটা টেবিলে বসলো তারা। মেনু কার্ড হাতে নিয়ে মাথায় বাজ পড়ল মনের। এত দাম! এত দাম খাবারের? আশেপাশে সবাই ফিরে তাকালো তাদের টেবিলে। নিবৃত কপাল কুঁচকে মনের হাত থেকে মেনু কার্ডটা নিয়ে চোখ রাঙালো, ফিসফিসিয়ে বলল, সারা সিলেটই খাবারের দাম বেশি স্টুপিড।
এত চেঁচাতে হয়? না মানে চুপ, আর কোনো কথা নয়। মুখটা চুপসে গেল মনু। সে কি ভুল কিছু বলেছে? 1 গ্লাস লেমন জুসই নাকি 250 টাকা। ভাবা যায় তাদের গ্রামে এই 250 টাকায় কত কিছু পাওয়া যায়। নিবৃত বিরিয়ানি অর্ডার করে, একটা মাটির পাত্রে আটার প্রলেপ দিয়ে ঢাকা বিফ বিরিয়ানি। ওয়েটার এসে খাবার সার্ভ করে দিয়ে গেল। নিবৃত চাকু দিয়ে মাটির হাঁড়ির ওপরে আটার প্রলেপটা কেটে নিল। খাবারটা ভালোই খেতে, তবে দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। ঘরে ঢুকে নিবৃত ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। মৌন পাশে দাঁড়িয়ে আছে। সে কোথায় ঘুমাবে? এ ঘরে কোনো বিছানা কিংবা সোফা নেই, নিচে থাকাও সম্ভব না। কোনো চেয়ারও নেই, কেবল বারান্দায় 2টো চেয়ার আছে। তবে অন্ধকার বাড়ছে ক্রমশ। পোকার ডাক ভয়ানক আকার ধারণ করছে। গাছগাছালিগুলো বিকেলে চিত্তাকর্ষক লাগছিল, তা এখন ভুতুড়ে লাগছে। এদিকে ক্লান্তিতে অবসাদেও শরীর নেতিয়ে আসছে। মনুকে বারান্দার দিকে তাকিয়ে গভীর মনোযোগী হতে দেখে নিভৃত বলল, হেই মেয়ে, আবারও মূর্তির মতো দাঁড়িয়ে কী ভাবছো? মনু নিবৃতের গলাটা বোধহয় শোনেনি। নিবৃত বিরক্ত নিয়ে আবার বলল, এই মেয়ে, জি, এবার দাঁড়িয়ে আছো কেন? কোথায় ঘুমাবো বুঝতে পারছি না। বেডটা তো বেশ বড়ই, তুমি বেশি ঘুমিয়ে পড়ো। কি? এত অবাক হওয়ার কিছু নেই। একদম যেন আমার কাছে ঘেঁচতে না দেখি, একদম বেড থেকে ফেলে দেবো তবে। মনু বিছানার পাশ ঘেঁষে শুয়ে পড়ে বিড়বিড় করে বলল, দেখা যাবে কে কার কাছে ঘেঁষে। কি বললে? কিছু না। মধ্যরাতে ঘুমের করে ঠিকই মনুকে জড়িয়ে ধরল নিবৃত। মনু মুচকি হাসল কেবল। নিবৃতের চুলগুলোতে আস্তে আস্তে করে হাত বুলিয়ে দিতে লাগলো। আপনি এমন কেন নির্ফিত? আমাকে কি একটুও ভালোবাসা চায় না? আপনার রুহানির জায়গা তো আমি চাইনি, কেবল আপনার বুকের বাপাসটাই ধুকপুক ধুকপুক করা যন্ত্রণাটার অদৃশ্য অংশে একটু ঠাঁই চেয়েছি কেবল। নিবৃত আরো শক্ত করে জড়িয়ে ধরে মনুকে। ঘুমের ঘরে বলল, হুম। মনু শব্দহীনভাবে হেসে বলল, কি নির্ফিত মশাই? কোনো জবাব আসে না। একটা দুঃসাহসিক কাজ করে বসে সে। ছোট করে ভালোবাসার পরশ দেয় নিভৃতের কপালে। অতঃপর একধানে তাকিয়ে থাকে নিভৃতের মুখটার দিকে। হয়তো তার বাকিটা সময় এভাবেই কেটে যাবে। কে বলবে এই নিষ্পাপ মুখের অধিকারী লোকটা তার সাথে সারাদিন ঝগড়া করে। সকালের মিষ্টি আলো ছড়িয়ে আছে চারদিকে। পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত ধরা। মনও ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সতেজ নির্মল হাওয়া ছেয়ে যাচ্ছে তার দেহ। সবুজের সমারোহে অভাবনীয় মায়া। নাম না জানা অজস্র পাখির ডাকে এক অনন্য ভালো লাগা। হে মেয়ে, পেছনে ফিরে মনু। সদ্য ঘুম থেকে জাগ্রত হওয়ার ফলে ফুলে আছে তার চোখ দুটো। এলোমেলো করা চুলগুলো হাওয়া বাড়ি খাচ্ছে। কি যেন এক মায়া এই হলদে সাদা মুখটায়। চোখটা যেন কি পাওয়ার আকুতি। নিভৃত চোখ সরিয়ে নেয়। মন আর মস্তিষ্কের এক বিস্তৃত টানাপোড়ানে আছে সে। এ এক গভীর অতল। চোরাবাড়ির নদীটায় পা ডুবিয়ে দিচ্ছে যেন। তবে নিজেকে বাঁচাতে ইচ্ছে করে না। দিক বিদিক হাতড়ে বাঁচতে ইচ্ছে করছে না। খুব করে ডুবতে ইচ্ছে করছে চোরাবালির অতলে। নিবৃত একধানে তাকিয়ে থাকে কেবল। মাথা ব্যথা করে তার। মন মস্তিষ্কের এ কেমন লড়াই, এ কেমন দ্বন্দ্ব। মাথা চেপে ধরে পিছু ফিরে সে শক্ত কণ্ঠে বলে, হে মেয়ে, জলদি ফ্রেশ হয়ে না যাও। অতপর ঘরের ভেতরে ঢুকে যায়। এ কি নিবৃত, না কোনো শক্ত খোলস যার ভেতরটাই নরম। শক্তিহীন মানসিক লড়াইয়ে ক্লান্ত নিবৃত, ভীষণ ক্লান্ত। ব্রেকফাস্টে রুটি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর কন্টিনেন্টাল স্যুপ। যদিও স্যুপটা বিদঘুটে খেতে, তাই মনও মুখেও তোলেনি। নিবৃত কপাল কুঁচকে মেয়েটার কার্যকলাপ দেখছে। কন্টিনেন্টাল স্যুপ পছন্দ না। ব্রেকফাস্ট করে বাইরে বের হলো তারা। রিসোর্টের বাম দিকে বিশাল কৃত্রিম মাটির রাস্তা। আশেপাশে গাছগাছালির অভয়ারণ্য, সবুজে ঘেরা চারদিক। বাঁশগাছের হিড়িক পড়ছে যেন। চাপালিশ কাঠের কয়েকটা গাছ আপন মনে দাঁড়িয়ে আছে। তাদের বড়ই শান্তি এখানে। হালকা গোলাপি 3 পিস পরনে মেয়েটার মুখের হাসিটা ঝিলিকে স্তব্ধ হচ্ছে কারো হৃদয়ে। মনও পাশে মাইকফুল দেখে দৌড়ে গেল। নিবৃত অবাক হয়। কখনো একেবারে মেয়েটার ম্যাচুরিটি উতলে ওঠে, কখনো বা আচরণ হয় শিশুর মতো। এই মেয়েটা এমন দুমুখ কেন? তার আসল রূপ ধরা যে বড্ড কঠিন। এবার দৌড়াচ্ছ কেন তুমি? ফুলকি পালিয়ে যাচ্ছে নাকি? আপনার সমস্যা কি? হাত পা ভেঙে কোলে চড়ার ফোন দিনা। আমি দরকার হলে ভাঙা হাত পা নিয়ে হামাগুড়ি দিয়ে আসবো। আপনার কোলে চড়াচ্ছে তা অনেক ভালো। তোমার কি জন্মের সময় মুখে কেউ মধু দেয়নি? আমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। কল দিই। স্টুপিড।
অপরদিকে তাকিয়ে মৃদু হাসে মনু। নিবৃতকে জ্বালাতে তার বেশ লাগে। খয়েরি রাঙা টি শার্ট আর কালো ট্রাউজার পরেই তো লোকটাকে জ্বালাতে অন্যরকম তৃপ্তি পায় মনু। একটা মাইক ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে মনু। এটা তার একটা অভ্যেস কিংবা বদভ্যেস। ফুলেরা তো গাছেই সুন্দর, তবে একটু নিয়ম ভাঙলে ক্ষতি কি? 5 মিনিটে হাঁটার পর নজরে এলো একটা সবুজ রঙা বিস্তীর্ণ নদী। মনু অবাক হয়ে তাকিয়ে রইল। নিবৃতকে জিজ্ঞেস করলো। এই যে। নিবৃতের সেদিকে কোনো খেয়ালই নেই। নদীর পাশে ঘাসে ছায়া মাঠ, তাকে একটা চার্জ চালিত এটিভি ছোট ছোট গাড়ি। নিবৃতের বেশ পছন্দ হয় এই গাড়িতে চড়া। এই এই মেয়ে, এবার চেঁচাচ্ছ কেন তুমি? এই নদীর নাম কি? এটা লালাখাল, অনেকে শাড়ি নদীও বলে। এটা আবার কেমন নাম? আমি কি জানি, যে রেখেছে তাকে কি জিজ্ঞেস করো। এইসব বাদ, চলুন বোটে চড়ি। বোট পরে, আগে এমটিও গাড়ি চড়বো আমি। এটা আবার কি? ভৃত আঙুল উঁচিয়ে দেখলো। ওই যে চতুর্ভুজ আকৃতি গাড়িগুলো দেখছো, ওগুলো। আপনি এই বাচ্চাদের গাড়িতে চড়বেন? চিন্তিত দেখলো মনুর মুখ। লোকটা কি তবে সত্যি পাগল হয়ে গেল? স্টুপিড, এসব বড়রা ওঠে। ও, এসব বাচ্চাদের গাড়িতে নাকি বড়রা ওঠে? কত রং দেখতে হবে দুনিয়ায়। মনু ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ে। নিবৃত বাচ্চাদের মতো দৌড়ে গেল গাড়ির কাছে। 350 টাকা দিয়ে ভাড়া নিয়ে এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেরিয়েছে। মনুকেও ধাওয়া করেছিল, তাই মনু লালাখালের ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। লোটার মাথার তার ছিঁড়ে যে পাগল হয়ে গেছে মোহনও নিশ্চিত। গা জ্বালানো হাসি দিয়ে মনুর কাছে এলো নিবৃত। প্রথমে এক দফা হেসে নিল সে। যদিও মনু দেখাচ্ছে তার অনেক রাগ লাগছে, তবে এটা ভুল। এমন হাসি দেখার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। সব হয়েছে নাকি আরো দাঁত দেখাবেন? তুমি তো ভীতু কেন? আমি তো তোমাকে রণচণ্ডী ভাবতাম। আপনি একটা বদলোক। আমি জানি, নতুন কিছু বলেন। বাহ, আমার উক্তি আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। লালাখাল কিংবা শাড়ি নদীর ঘাটে বাঁধানো সাদা নীল লাল মিশেল বোটগুলো, অপূর্ব সে দৃশ্য। তাকিয়ে দেখতে ইচ্ছে করছিল কেবল। প্রকৃতি এত মুগ্ধকর কেন? বোটে চড়ে বসলো দুজনে। আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে বোটটি। একজন ব্যক্তি বোটের তত্ত্বাবধানে ব্যস্ত। মনু হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে সবুজ রঙা পানি। কি অদ্ভুত! বিশাল বড় নদীর পানির রং সবুজ, একেবারে স্বচ্ছ পানি। দূরে এক পাশে দেখা যায় জয়ন্তপুরের পাহাড়ের চূড়া, অপর পাশে দুরান্ত দেখা মিলে ভারতের পাহাড়। এই যে শুনছেন, হুম। এই যে দূরের পাহাড়গুলো কি ভারতের? হ্যাঁ। চকচক করে ওঠে মনুর চোখ। কতটা চিত্তাকর্ষক অনুভূতি! চোখের সামনে অন্য দেশের সীমানা, সে তার দেশের সীমানা, অথচ একটু নদী পেরোলেই অন্য দেশ, অন্য রাজ্য। শোষো ঠান্ডা বাতাস বইছে, রোদ নেই তেমন। মনুর ছেড়ে রাখা চুলগুলো বাড়ি খাচ্ছে নিবৃতের চোখে। নিবৃত শত চেষ্টা করেও বিরক্ত হতে পারছে না। মাতাল করে সুবাসে মাতাল হয়ে যাচ্ছে সে কেবল। সবুজ রাঙা চূড়ার ওপর সাদা রঙের মেঘের পাহাড়, সুবিশাল তার দৈর্ঘ্য। তাকিয়ে দেখতে ইচ্ছে করছে কেবল। সাদা সবুজ নীলের অসাধারণ খেলা। সময়টা প্রায় দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। বকের দল উড়ে বেড়াচ্ছে আকাশে। কখনো লালাখাল থেকে ঠোকরে মুখে তুলে নিচ্ছে নিজেদের আহার্য। লালাখালের বাম পাশে একটা চা বাগানে নামানো হলো তাদের। সাদা রাজহাঁসের দল খেলা করছে ঘাটে। বোটের তত্ত্বাবধানে থাকা লোকটি ফোকলা হেসে বললেন, বাবু, আপনার বিবিরে নিয়ে ঘুরে আসেন, অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ চাচা। মনুকে নিয়ে নেমে পড়ল নিভৃত। মানুষজন অনেক কম, অনেকটা জনশূন্য দ্বীপ। সবুজে সবুজময় গোটা স্থানটা। কানে ভাসে তক্ষকের ডাক। হাঁটতে হাঁটতে গহীনে প্রবেশ করে তারা। বিকেল হয়ে গেছে। একটা টিলার মতো জায়গায় সবুজ চা বাগান। ছোট ছোট চা পাতাগুলো যেন এক একটা সবুজ মুক্ত। মনু যদিও ভয় লাগছিল, তবে চা বাগানের সৌন্দর্য যে মুগ্ধকর। এ যেন লালাখালের অপর রূপ। যতদূর চোখ যায় কেবল চা বাগান, থোকায় থোকায় পাতা বিস্তৃত। ঢেউ খেলানো সমুদ্র যেন প্রকৃতি দেখার ধ্যানে মনু প্রবেশ করলো গহীন থেকে গহীনে। নীরবতা চারপাশে। হঠাৎ পাশ ফিরে দেখে নিভৃত নেই। মনু ভয় পেয়ে গুটিয়ে যায় যেন। মাথায় টেনে দেয় তার হালকা গোলাপি ওড়না। তক্ষকের ডাক ক্রমশ বেড়েই চলেছে। মনের গলা শুকিয়ে কাঠ। চিৎকারও করতে পারছে না সে। এদিকে কেউটে সাপের ফোনা তোলা আওয়াজ আসছে। বোধহয় ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। গাঢ় হচ্ছে ডাক। মনু দৌড়ে চিৎকার করে, নির্ভীত, কোথায় আপনি? নির্ভীত!
ঘুরে ফিরে মনে হয় সে একই জায়গাতে আসছে। মনু হতভম্বিত হয়ে পড়ে। কেউটে সাপের হাতে পড়া মানে নির্ঘাত মৃত্যু। মনু আবার গলা ফাটিয়ে আর্তনাদ ভরা চিৎকার করে। এদিকে দিক বিদিক শূন্য হয়ে মনুকে খুঁজে বেড়াচ্ছে নিবৃত। কোথায় গেল মেয়েটা? আকাশের অবস্থা ভালো না, ঝপাঝপ বৃষ্টি পড়তে পারে যে কোনো সময়। অন্ধকার হয়েছে চারপাশে। ঝোপঝাড় আলে আবার কোথায় গেল মেয়েটা? বন্য পোকার দলের ডাক বাড়ছে দ্রুত গতিতে। হাওয়া বইছে। নিবৃত চিৎকার করে ডাকে, মৌন, কোথায় তুমি মৌন? কোনো সাড়া নেই। দ্বীপটা খুবই ছোট, তবে অন্ধকার হয়ে যাওয়ায় এবং গাছগাছালি ঠাসা হওয়ায় কোনো কিছু স্পষ্ট নয়। হাওয়ার তোপে কোনো আওয়াজ আসছে না কানে। নেটওয়ার্কের কারণে কর্তৃপক্ষের সাথেও কথা বলতে পারছে না নিবৃত। হঠাৎ পরিচিত কণ্ঠে সেদিকে ছুটে গেল মৌন। ঝড় শুরু হয়েছে, বাতাস বইছে ক্রমশ, বৃষ্টির বেগ বেশি। পেছন থেকে নিবৃতকে জাপটে ধরল মৌন। শরীর তার ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ মেয়েটা জাপটে ধরায় থমকে যায় নিবৃত। অশান্ত বুকটা শান্ত হয়ে তার পিছু পরে মৌনকে জড়িয়ে ধরেছে। মৌন ফুপিয়ে কাঁদছে। মৌনর চোখের পানি মুছে নিজের সাথে জড়িয়ে রাখে অনেকটা সময়। বাবু, আপনার বিবিরে লইয়া চলেন, আবহাওয়ার অবস্থা ভালো না। বোটের তত্ত্বাবধানে থাকা লোকটার ডাকে মনুকে ছেড়ে দেয় নিবৃত। লজ্জাও পায় খানিকটা। অতঃপর এক প্রকার যুদ্ধ করে তারা ফিরে আসে লালাখালের ঘাট থেকে। এই লালাখালের সবুজ পানিগুলো বিকেলে ছিল কতটা শান্ত নির্মল, অথচ এখন হাওয়ার তাপে তার রূপ ভয়ঙ্কর। লালাখালের ঘাটে রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন দাঁড়িয়ে। তারা মৌন নিবৃতের সাহায্যের জন্য ছিল, কারণ তাদের রিসোর্টে ফিরে যাওয়ার কথা ছিল বিকেল 5টায়, আর এখন বাজে 8টা। উদ্ধারকর্মীরা হাওয়ার তোপে এগোতে পারছিল না। লালাখালের ভয়ঙ্কর তাণ্ডবে ভীত সবাই। ভিজে জুবুজুবু হয়ে রিসোর্টে ফিরছে মৌন নিভৃত। মৌন যেন একেবারে চুপসে গেছে। তার হাস্যোজ্জ্বল মুখটা পাণ্ডুর হয়ে গেছে। আজ মৃত্যুর অনেকটা কাছ থেকে বেঁচে ফিরেছে সে। নিবৃত পুরোটা সময় আগলে রেখেছিল মৌনকে, যেন ছেড়ে দিলে পাখি নির্ছাড়া হয়ে উড়ে যাবে দূরে, বহু দূরে। এতটা শক্ত ছিল তার হাতের বাঁধন। মৌন কেবল হাতের বন্ধনের দিকে একধানে তাকিয়েছিল। এটা কি নিবৃত নাকি অন্য কেউ? রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে দুজনে। খাবারও অর্ডার করে রেখেছে। রুমে নেই, কারো মুখে কোনো কথা নেই। এই নিস্তব্ধতা যেন বলে দেয় প্রাগরতা। কখনো কখনো স্তব্ধতার ভিতরে লুকিয়ে থাকে হাজার হাজার কথামালা। নিবৃতের মাথা ব্যথা করছে প্রচণ্ড। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে মাথা চেপে ধরল সে। কি হয়েছে আপনার? কোনো কথা বলল না নিবৃত, কেবল মাথা চেপে ধরে বসে রইল। এই মাথা ব্যথা তার জ্বর আসার পূর্বাভাস। নিবৃত বিষয়টা জানে। রুমে রাখা ফার্স্ট এড বক্স হাতড়ে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ল সে। মৌন নিবৃতের কাজ দেখছে, বারবার প্রশ্ন করছে। নিবৃত তাকে ফিরিয়ে দিচ্ছে। অবহেলার অপমান পাশ ফিরে শুয়ে পড়ে মৌন। চোখের কোণ বেয়ে জলগুলো গড়িয়ে পড়ে তার। এমন করছে কেন নির্ভীত? মাঝামাঝি রাতে মনুকে জড়িয়ে ধরে নিবৃত। মনু যদিও রাগ করেছিল, তবে নিবৃতের কপালে হাত দিয়ে বুঝতে পারে প্রচুর জ্বর। ঘাবড়ে যায় মনু। নিবৃত আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে বিড়বিড় করে, আমার তোমাকে চাই, যে কোনো মূল্যে। কাকে চাই? তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। মনু ভাবে হয়তো রুহানির কথা বলেছে, তবে একটু কি গভীর চিন্তা করতে পারতো না মনু? নিবৃত যে কারো নাম উল্লেখ করেনি। জ্বরের করে নিবৃত দ্বিতীয়বার চায় মনুকে। মনু নিজেকে সঁপে দেয়। এই লোকটার ডাকে সে সাড়া দিতে বাধ্য। আজকের ভালোবাসায় অন্যরকমের ছোঁয়া ছিল। মনুর মনে হলো এটা শুধু তার ভাগের ভালোবাসা। এখানে রুহানির ভাগের ভালোবাসা নেই। সকালের আবহাওয়াটা অসম্ভব সুন্দর। গতরাতে ঝড় বৃষ্টির ফলে ধরণী হয়ে উঠেছে স্বচ্ছ। ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, স্বচ্ছ স্নিগ্ধ হাওয়া। পরিষ্কার আকাশে মেঘেদের দল ছোটাছুটি করছে। মনু ভিজে চুলগুলো ছেড়ে আকাশের মেঘেদের খেলা দেখছে। কখনো তারা ছুটছে, আবার কখনো স্থির হয়ে থাকছে। কি স্বাধীন মুক্ত তাদের জীবন। সকালে নিবৃতের কপালে হাত দিয়ে দেখছিল মনের জ্বর অনেকটাই কমে গেছে। এই মেয়ে। নিবৃতের ডাকে মনু সামনে তাকিয়ে বলল, আই এম সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আসলে কি থেকে কি হয়ে গেল, কাল রাতের জন্য আমি ক্ষমা চাচ্ছি। তার ছেলের হাসি দেয় মনু। সে হয়তো জানতো এমন কিছুই হবে না। নিবৃত আর নিবৃতের ভালোবাসার উভয়ই গভীর কুহু। তাদের মায়াজাল বোঝা বড্ড দায়। কখনো মনে হয় মন প্রাণ উজাড় করে ভালোবাসছে, কখনো বা মনে হয় ভাবনা ভুল। মনু মনে মনে বলে, আমি আপনাকে কবে বুঝতে পারবো নির্ভীত?
এমন কিছু করবেন না যেন আমি আপনার ভালোবাসা বোঝার সত্ত্বেও আপনাকে দূরে ছেড়ে চলে যাই। আপনিও চলবেন আর আমিও চলবো নির্ভীক। মুখে বলে। আপনি মানেন আর না মানেন, আমি আপনার স্ত্রী। দিন কবুল পড়িয়ে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে। এভাবে বলে দয়া করে আমাকে ছোট করবেন না। নিভৃত আমতা আমতা করে কথা খুঁজে পায় না। তার নিজের জালে সে নিজেই জড়িয়ে গেছে। কি ভাবছে কি বলছে সে জানে না। দ্বিধাদ্বন্দ্বের সাগরে পড়ে আছে সে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। রুহানির সাথে কি সে অন্যায় করে ফেললো? ব্রেকফাস্টে রুটি, চিকেন, চাইনিজ সিজলিং আর ক্যাশনাট স্যালাড খেয়েছে দুজনে। আগামীকাল ফিরে যাওয়ার কথা। আজই এখানে শেষ দিন। চলো ঘুরে আসি। যাবে নাকি এখনো ভয় লাগছে? নিভৃতের নরম গলায় মৌন থমকে যায়। এতটা রূপ দেখালে মৌন কিভাবে আসল রূপ বুঝবে? আমি ভয় পাই না। তাই তা কে যেন কালকে আমাকে ঝাপটে ধরে চিৎকাদনের মতো নাকের পানি আর চোখের পানি এক করেছে। এই মেয়ে, সত্যি করে বলো তো, আমার প্রিয় খয়েরি টি শার্টে তুমি নাক মোছনি তো? দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি মোটেও নাক মুছিনি। নিভৃত পাশে তাকিয়ে হাসে। রাগলে মেয়েটার নাকটা লাল হয়ে যায় কেন? তুমি একটা টমেটো। কি? এটা আবার কেমন কথা? টমেটো বলে ভালো লাগেনি? আচ্ছা যাও, তুমি একটা বোম্বাই মরিচ। খুশি? মৌন দাঁত কিরমিরিয়ে তাকিয়ে আছে। এই লোকটা তো আচ্ছা পথ। কতক্ষণ রিসোর্টটা ঘুরে দেখলো তারা। রিসোর্টের বারান্দা দিয়ে হাঁটতে বেশ লাগে। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। রিসোর্টটা খুবই সুন্দর, পরিপাটি করা। অতঃপর নিবৃতের সাথে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে মৌন, মুখটা কিঞ্চিত ফুলানো। এই তো 10টা মিনিট আগে। হে মেয়ে, কি? তোমাকে লাল কালো ড্রেসে পুরো মুরগির মতো লাগছে। ওই যে থাকে না দেশি মুরগিগুলো, স্বাধীন গলা ছেড়ে ডেকে বেড়ায়, ওই যে ঠিক ওরকমটা একদম। আর আপনাকে? আপনাকে পুরো অ্যানাকন্ডার মতো লাগছে। স্টুপিড। মনের মনটা খারাপ। এত সুন্দর লাল কালো মিশলে 3 পিস পরেছে, সেজেছে, আর তাকে নাকি মুরগির মতো লাগছে। তার ছেঁড়া কোথাকার। গ্যারেজ থেকে টয়োটা গাড়িটা বের করলো নিভৃত। দরজা খুলে ভেতরে গিয়ে বসেছে সে। মনও বাইরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, গাড়িতে উঠবে নাকি রেখে চলে যাবো আমি? কোথায় যাচ্ছি আমরা? জাফলং যাব। দেখি ডাউকি নদীতে চুবিয়ে তোমাকে মুরগি থেকে মানুষ করা যায় কিনা। বলেই গা জ্বালানো হাসি দিল নিভৃত। মনো রেগে গলা উঁচিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। যাব না আমি আপনার সাথে। না গেলে কি করার, আমি একলাই ঘুরে আসি। গাড়ি নিয়ে সামনে যাচ্ছে নিভৃত। মনো হাঁ করে তাকিয়ে আছে। এ কার পাল্লায় পড়ল সে? কিছু তো যাওয়ার পর গাড়িটা থামালো নিভৃত। দরজা খুলে মাথা বের করে বলল, কেউ চাইলে আসতে পারে। মনো দৌড়ে গিয়ে গাড়িতে উঠে। হাঁপিয়ে গেছে বেচারি। এদিকে নিভৃত মিটিমিটি হাসছে। আপনি একটা অসহ্যকর লোক। আমি জানি, নতুন কিছু বলুন। মনো হাঁ করে তাকিয়ে থাকে। এমন অদ্ভুত লোক সে জীবনে দুটো দেখেনি। গাড়ি চলছে সাই সাই করে, পাশে সারি নদী। নির্মল বাতাসে ছন্দে ছন্দে মাতোয়ারা হচ্ছে দুটো মন। ব্রিজের ওপর দিয়ে চলছে গাড়ি। ব্রিজের নিচে স্বচ্ছ জলধারা। এটা মূলত সিলেট জাফলং রোড। পাশে ওই তো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এগুলো ভারতের পাহাড়। শুধু চূড়া নয়, সম্পূর্ণ সব বিস্তীর্ণ গিরারাজের দল। আকাশের নীলচে রঙা অভাবনীয় মোহনীয় সৌন্দর্য। মনো গাড়ির জানলা দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। মন খুলে সুর মেলে ঠোঁট দুটো প্রসারিত করে একধানে বাইরে তাকিয়ে সুরের ধারা ছড়িয়ে দিল মৌন। বাইরে তাকিয়ে আপন মানে গাইছে সে। চলো রাস্তায় সাজে টামলাইন, আর কবিতায় শুয়ে গালপেন্ট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা দিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আরে তুই কাকে ভালোবাসতিস। চলো রাস্তায় সাজে ট্রামলাইন, প্রিয় বন্ধুর পাড়া নেই ঝুম। চেনা চাঁদ চলে যায় রিকশায়, মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে দিকশাই। পায়ে ঘুম যায় একা ফুটফাট, ওরে জোছনায় মোরা প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটফাট, ওরে জোছনায় মোরা প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম,
আরে তুই কাকে ভালোবাসতিস, চলো রাস্তায় সাজে ট্রাম লাইন, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটন, তবু বারবার তোকে ডাকতে, এ কি উপহার নাকি শাস্তি, তুই বারবার তোকে ডাক দি, এ কি উপহার নাকি শাস্তি, আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি, চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কালপ্লেট, আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস, চল রাস্তায় সাজে ট্রাম লাইন। নিবৃত সারাটা সময় মন দিয়ে গানটা শুনছিল। তার মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ তার জন্য গাওয়া। কি অদ্ভুত ভাবনা। তুমি তো খুব ভালো গান করো। বাবা, আজ আমার প্রশংসা করলেন যে? তোমার না তো, তোমার গানের স্টুপিড। প্রশংসাও করবে আবার ঘুমিয়ে পেঁচিয়ে। বুঝতে পারলে জিজ্ঞেস কেন করো? আমার ইচ্ছে। একেবারে পিয়াই নদীর অতলে চুপি আনবো তোমাকে, তখন দেখবো থাকে কিন্তু তোমার ইচ্ছে। মনো বিরক্তিতে অন্যদিকে তাকালো। এই লোকের সাথে কথা মানে ঝগড়া। দুই পাশে ধানক্ষেত দেখা যাচ্ছে। শোষ বাতাসে ধানক্ষেতের গাছগুলো এপাশ ওপাশ হচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঝর্ণার দেখা মিলল। কি অভূতপূর্ব পাহাড়ের গা হতে নির্প্লাবিত হওয়ার দৃশ্য। গাড়ি থামলো তমাবিল 0 পয়েন্টের কাছে। জাফলং হতে 5 কিলোমিটার পূর্বে তমাবিল 0 পয়েন্ট। এটি মূলত সিলেট ও ভারতের শিলংয়ের রাস্তার মধ্যকার চৌকি। গাড়ি থেকে নেমে জায়গাটা ঘুরে দেখলো দুজনে। আশেপাশে অনেক মানুষ। মনো উচ্ছ্বাসের সাথে দেখছে। মাঝে ফোনে কথা হলো বাড়ির মানুষদের সাথে, মিটির সাথে। জাফলং সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয়ের সীমান্তে ঘেঁষে খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লীলাভূমি। পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়ার নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালাখান অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ। গাড়ি থেকে নেমে পাশের বিস্তর মাঠে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্য উপভোগ করছে দুজনে। বালিময় আস্তরণ পেরিয়ে নদী, অপর পাশে ভারতের পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির অভূতপূর্ব নয়ানাভিরাম। মনকে এত জোর করেও পানিতে নামাতে পারল না নিবৃত্ত। বেচারির মনে ভয়, যদি নিবৃত্ত তাকে সত্যি পানিতে চুবায়। এই লোকের মাথায় তার ছিঁড়া, কোনো বিশ্বাস নেই এর। নিবৃত্ত বিরক্তি নিয়ে বলল, এমে আসো, পানিতে পা ভিজিয়ে চলে যাও। না। আশ্চর্য, তোমাকে কি আমি সত্যি পানিতে চুবাবো নাকি? আমি কি জানি, আপনিই ভালো জানেন। তুমি তো বড্ড বিরক্ত করছো আমাকে। চলো বলছি। না না, আমি যাব না। তো থাকো, যত সব। নিবৃত্ত নিজেও পানিতে পা ভেজালো। মনো আর চোখে সাদা শার্ট, ডেনিম প্যান্ট পরিহিত লোকটাকে অবলোকন করছে। প্যান্ট হাঁটু পর্যন্ত গুজিয়ে পানিতে পা ভেজাচ্ছে নিবৃত্ত। প্রিয়জন পাশে আছে বলেই পূর্ণভাব জাফলং উপভোগ করতে পারছে মনো। আরও কত মানুষ, সবাই সবার প্রিয়জনের সাথে এসেছে। হাতে হাত রেখে পানিতে ভিজছে, ঘুরে বেড়াচ্ছে। কত আনন্দ, কত উচ্ছ্বাস চারপাশে। আপু, এই পাথরটা কিনবেন? নিবেন আপু? একটা ছোট ছেলের কথায় পেছনে ফিরে মনো। ছেলেটি মায়াবী হেসে একটা পাথর এগিয়ে দিয়ে বলে, নিবেন আপু? মনের মায়া হয়, তবে তার ব্যাগ সাথে আনেনি। ছেলেটা মনোকে চুপ থাকতে দেখে চলে যেতে লাগলো। কারণ চুপ থাকার অর্থ সে ধরে নেয় মনো পাথর কিনবে না। এই দাঁড়াও। ছেলেটা উচ্ছ্বাসিত হয়ে পেছনে ফিরে বলে, নিবেন আপু এই পাথরটা? 10 টাকা। মনো নিবৃতকে ডাক দেয়। মনের ডাকে এগিয়ে আসে নিবৃত। কি হয়েছে? আমাকে 100 টাকা দিতে পারবেন? আমি ব্যাগ নিয়ে আসিনি, গাড়িতে উঠলে দিয়ে দিব। আমি কি বলেছি আমাকে টাকা ফেরত দিতে হবে? স্টুপিড। না মানে। কেন চাই? ছোট ছেলেটিকে দেখিয়ে বলল, ওকে দিব। ছেলেটির দিকে তাকালো নিবৃত। ফুটফুটে প্রাণবদ্ধ একটা ছেলে, দুহাত ভর্তি পাথর। ভাইয়া, একটা পাথর কিনবেন? নিবৃত নরম কণ্ঠে বলল,
নাম কি তোমার? অতুল। অতুল, তুমি কি জানো এবার জাফলংয়ে পাথর বিক্রি করা অপরাধ? এতে তোমার সাজা হতে পারে। ছেলেটা ঘাবড়ে গিয়ে বলে, কেন ভাইয়া? জাফলং আমাদের রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ। এই যে তুমি নদী থেকে পাথর করে বিক্রি করো, একবার ভেবে দেখো তো, একসময় সব পাথর পড়ে গেলে কি হবে? কি হবে ভাইয়া? প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। তখন দেখা যাবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে জাফলংয়ের পাথর, তবে জাফলংয়ের পাথর নেই। আমি কি বলছি বুঝতে পারছো অতুল? জি ভাইয়া, আসলে পারিবারিক অবস্থার কারণে আমি এই কাজে নেমেছি। তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তবে তোমার কারণে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হোক সেটা কি তুমি চাও? না ভাইয়া, আমি আর পাথর বিক্রি করব না। মাথা নিচু করে বলে অতুল। নিবৃত হেসে বলে, তুমি তো খুব সুন্দর বাংলা বলো। সাধারণত তোমার বয়সে জাফলংয়ের ছেলেদের এত সুন্দর করে বাংলা বলতে আগে কখনো দেখিনি। মনো পাশে দাঁড়িয়ে সব শুনছে। এ কোন নিবৃত? আমরা আগে ঢাকা থাকতাম ভাইয়া। আমার আব্বু হাই স্কুলের শিক্ষক ছিলেন, তবে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মা খরচ সামলাতে না পেরে সিলেট দাদুর বাড়ি চলে আসে। এখানেও সম্পত্তির ঝামেলা। মা কাপড় সেলাই করে সংসার চালায়। মনোর খুবই খারাপ লাগছে। এত ছোট একটা ছেলে, অথচ কত কষ্ট তার। পড়াশোনা করো তুমি? না ভাইয়া, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, পরে আর পড়া হয়নি। নিবৃত 1000 টাকার একটা নোট বের করে দিতে চাইলেন অতুলকে। আমি এটা নিতে পারবো না ভাইয়া, মা আমাকে বকবে। বড় ভাই দিচ্ছে, নাও। নিবৃত জোর করে অতুলের হাতে টাকাটা গুজে দিল। মুচকি হেসে বলল, তোমার মায়ের ফোন নাম্বারটা দাও তো অতুল। কেন ভাইয়া? পড়তে যাও তুমি? হ্যাঁ। তোমারই ভাইয়া যদি তোমার পড়াশোনার দায়িত্ব নেয়, পড়বে তুমি? কিন্তু কোনো কিন্তু নয় অতুল। অতুলের থেকে ফোন নাম্বার নিয়ে তার মায়ের সাথে কথা বলে নিবৃত। যদিও তিনি প্রথমে মানা করেছিলেন, তবে ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজি হয়েছেন। অতুলের থেকে বিদায় নিয়ে তারা রওনা দেয় জয়ন্তীপুরের রিসোর্টে। অতুল একধানে গাড়িতে যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই জাফলংয়ে কত মানুষ এসেছে, কত মানুষ তার সাথে খারাপ আচরণ করেছে, তবে আজকের মতো এমন দেবদূতের মতো কেউ আসেনি, কেউ না। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অতুল মন ভরে দোয়া করে। মনু অবাক চোখে সে কখন থেকে নিবৃতকে দেখছে। নিবৃত বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে একদম মনের মুখের কাছে চলে এসেছে। ঘটনার আকস্মিকতায় মন হতভম্ব। দেখো, ভালো করে দেখো। আপনি এমন করছেন কেন? দূরে যান। নিবৃত দূরে সরে বলে, আমি জানি আমি সুন্দর, তবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে নজর লাগাতে হবে না, ওকে? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, তবে না, আমার ধারণা ভুল। আপনি একটা বদ লোক। তাই তুমি আজ জানতে পারলে? খুবই প্রাক্রান্ত হলাম শুনে। আমার কি কান্না করা উচিত এখন? আপনি আসলেই ফালতু। নিবৃত মিটিমিটি হেসে গাড়ি চালানোর মন দিল। মনও বাইরে তাকিয়ে রাগে গজগজ করছে। একটু আগেও নিবৃতকে সে ভালো ভেবেছিল। কতটা ভুল ছিল সে। এই লোক ভালো হবার নয়।